আরেকটু ম্যাচুর হওয়ার পরে, কারণ এখন নিয়ে গেলে পরে গ্রুপ মেম্বাররা কি করছে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা আরেকটু ম্যাচুর হন, তখন আপনাদেরকে আমি গ্রুপে নিয়ে যাবো। এই 6-7টা ক্লাস করার পরে গ্রুপে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তখন আপনারা গ্রুপের মেম্বার হয়ে যাবেন, তখন আপনারাও শেয়ার দিবেন, আমরা তখন সেটা নিয়ে কেনাবেচা করবো। তো আজকে ইনশাআল্লাহ আপনারা কথা বলবেন, কথা বললে পরে ক্লাস অনেকক্ষণ নেওয়া যায়, কথা না বললে একা একা 1 ঘন্টা বেশি কথা বলা যায় না। আমার দুইটা শেয়ার একটু দেখে দিবেন। 2টা শেয়ার বলেন। একটা হলো ভাইয়া বিচ হ্যাচারিটা একটু দেখে দিবেন। বিচ হ্যাচারিতে দেখেন, বিচ হ্যাচারিতে আমাদের একটা রিয়াকশন পয়েন্ট আছে এইটুকুতে, সেটা হচ্ছে 56 টাকা রেঞ্জ। এই বেচারে আরেকটু গেলে পরে রিয়াকশন পয়েন্টটাকে সম্মান করতো, তার আগেই পড়ে গিয়েছে। আর নিচে একটা ট্রাকচার লাইক জায়গা আছে, সেটা হচ্ছে 48 টাকা, মানে 48 টাকা থেকে 56 টাকা। এই জায়গাটা যে কোনো একটা জায়গা পার করে দেন, তাহলে পরে শেয়ারটা মুভমেন্টে যাবে যে কোনো একদিকে। আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিব 56 টাকা পার হওয়ার পর, এখন না। 56 টাকা পার হওয়া লাগবে উইথ ভলিউম। ভলিউম এঙ্গেজ না হলে পরে স্মার্ট মানি এঙ্গেজ হবে না। আমরা ওখানে খামাখা এন্ট্রি দিয়ে বিরক্তির মধ্যে পড়তে রাজি না। বিএসএফটা ভাই একটু দেখেন দেখি। বিএসএফ ডোরিন পাওয়ারটা কি অবস্থা ভাইয়া? ও বাবা, অনেক সময় লাগে যাবে তো, অত দেখা যায়? আচ্ছা মোহাম্মদ ভাই, আমি তো বের হয়ে গেলাম, অফিস থেকে আসলাম তো এখনো ড্রেস চেঞ্জ করিনি, আমি বসে গেছিলাম মিলাদে। আচ্ছা ঠিক আমি বের হয়ে গেলাম। ভাইয়া হ্যাঁ মাহমুদ ভাই, জি ভাইয়া একটু এই যে আজকে তো ওই যে কেডিএসটা তো ভালো মুভ করেছিল, কিন্তু দিন শেষে ক্লোজিংটা গতকালকের প্রাইসের চেয়েও নিচে আসছে। এক্ষেত্রে ক্যান্ডেলটা কি হ্যামার ক্যান্ডেল? কেডিএস এর ক্ষেত্রে আমাদের এখানে দেখেন পয়েন্ট লাগানো আছে, এটা হচ্ছে আমাদের রিয়াকশন পয়েন্ট। এই রিয়াকশন পয়েন্ট নিচে কেডিএস এ আমরা কিছুতেই ঢুকবো না, ও যতই আমাদের লোভ দেখাক। আর কেডিএস এর এই ভলিউম দিয়ে পার্টির এঙ্গেজমেন্ট বোঝা যাবে না। কেডিএস এর ক্ষেত্রে কম পক্ষে 15 লাখের উপরে ভলিউম লাগবে, আজকে ভলিউম হয়েছে মাত্র 6 লাখ। আর কেডিএস যদি এই জায়গায় পার করতে না পারে, জাস্ট এটা আমাদের 43 টাকা হচ্ছে কেডিএস এর রিয়াকশন পয়েন্ট। এই 43 টাকা পার করতে না পারলে কেডিএস নিয়ে কোনো আগ্রহ নাই আমাদের। আচ্ছা এখন আপনার কাছে আছে, আপনি কি করবেন, তাই না? জি, আপনার কাছে আছে, আপনি কি করবেন? আপনি দেখবেন যে এই শেয়ারটা 43 টাকা পার করতে পারছে কিনা। প্রথম ভাইয়া এটা কি ডাবল বটম ক্রিয়েট হচ্ছে? ডাবল বটম ক্রিয়েট তখনই আমরা বলবো যখন প্রাইস ডাবল বটমের উপরে উঠবে। এটা তো এই প্রাইস নিচে দিকে নেমে গিয়েছে, ডাবল বটম কনফার্ম তো হয়নি, কনফার্ম তো হওয়া লাগবে। ধরেন এই ডাবল বটম নেমে আয় বাবা হাতে নেমে আসছে নিচে, নেমে এসে এখানে একটা টপ করলো, করে এখানে আসলো, আসার পরে আমরা ডবল বটম কখন বলবো? যখন ও উপরের দিকে উঠে, এটা হচ্ছে নেক লাইন, এটা ব্রেক করে উপরের দিকে যাবে, তখন বলবো যে ইয়েস ডবল বটম হলো, তখন এন্ট্রি দেওয়া যাবে। এখন তো ওই রকম করতে পারে, এখন তো ধরেন ওই রকম করতে পারে, এখন তো ও মনে করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে নিচের দিকে নেমে যেতে পারে। তাহলে কি ডবল বটম হলো? না, ডবল বটম হবে তখনই যখন সে এই নেক, এটাকে বলে নেক লাইন ব্রেক করবে, রিটেস্ট, তখন বলবে হ্যাঁ, তখন আমরা স্মার্ট মানির রিয়াকশন দেখে রিয়াকশন পয়েন্ট, তখন আমরা এন্ট্রি দিব একটা স্টপ লস ধরে। আমরা এখনই এন্ট্রি দিব কেন? কেমন? ও এরকম করতে পারে, ও এরকম করতে পারে, দেখেন আমি বলি, ও এরকম করতে পারে যে এই নেমে আসলো, এই উঠলো, এরা একটা ট্রায়াঙ্গেল করলো মনে করেন, ট্রায়াঙ্গেল করার পরে নিচের দিকেও নামতে পারে, উপরের দিকেও উঠতে পারে, এরকম কিছু একটা করুক, একটা সিগন্যাল দিক আমাদেরকে। হ্যাঁ ভাই বিএসএফটা একটু দেখে দেন। বিএসএফ এর ক্ষেত্রে আমাদের প্রফিট টার্গেট হিট করেছে। আমাদের রিয়াকশন পয়েন্ট ছিল এরকম জায়গাতে, এটা হচ্ছে 12 টাকা 40 পয়সা, 12 টাকা 40 পয়সার কাছাকাছি গিয়ে সে শেয়ারটা পড়া শুরু করে দিয়েছে একদম একদম, মানে সোজা সাপটা কথা বোঝাই যাচ্ছিল বিএসএফ পড়বে। কেন? এই ক্যান্ডেলটা খেয়াল করেন, সাইকোলজি বুঝেন, ক্যান্ডেল সেন্টিমেন্ট একটু বোঝার চেষ্টা করেন। এই মাঝখানে যে লোয়ার প্রাইসের নিচের দিকে শ্যাডো ওয়ালা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা মনের মধ্যে
ভয় ধরালো না কামা আমাদের যে কিছু একটা কোনো একটা পার্টি সেল করছে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান, ফাঁসি। একটা মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। জি হ্যাঁ, তো এই আমরা আমরা আগামী দিন শিখবো এটা হ্যাঙ্গিং ম্যান নিয়ে, যে একটা মানুষকে ফাঁসি দেওয়া হলো, আরেক ছোট বড় হলে তো পারফেক্ট হতো। তো কারা সেল করলো এই জায়গাতে শেয়ার, মনের মধ্যে একটা প্রশ্ন তো জাগেই। যারা সেল করেছে তারা আজকে সেল করেছে। আচ্ছা এখন কি হবে? শেয়ারটা কি শেষ হয়ে গেল? না, সেটা শেষ হয়নি, সেটা কেনার সুযোগ দিচ্ছে, কিনতে হবে আবার। কোথায় কিনবো? চলেন দেখি। আমাদের এখানে একটা সুন্দর ইনসাইড বার আছে, সেটার নামতে দেন এই জায়গাতে। কত টাকা? 9 টাকা 80 পয়সা। 9 টাকা 80 পয়সা আসতে পারে, আমরা সেটা কিনবো, ডেফিনেটলি কিনবো। স্টপ লস কোথায় হবে আমাদের? আমাদের ব্যাকআপ পয়েন্ট কোথায় হবে? 8 টাকা 60 পয়সা। শোনেন, শেয়ার ভাই, এটা কেনার কি সময়, শেয়ার কুইক কেনার চার্টে সময়, দেখাচ্ছেন নাকি এটা? হ্যাঁ এটা উইকলি চার্টে। শেয়ার কেনার সময় আমরা কনফিডেন্স সহকারে শেয়ার কিনবো। আমরা শেয়ার কেনার সময় পরিকল্পনা করব কয় টাকা আমরা লস করতে যাচ্ছি, এবং এই লসটা নিয়ে আমি আরাম করে আমার বাচ্চার সাথে খেলতে পারবো কিনা। যদি না পারি তাহলে পরে আমরা ওখানে এন্ট্রি দিব না, আমরা এই জায়গাতে এন্ট্রি দিব না ভিএসএফ এ। কারণ আমার স্টপ লস মেলাখানি। ও আসছে, ঘুরে আসতে দেন, আসুক, 9 টাকা 80 পয়সায় আসুক, 9 টাকা 90 পয়সায় আসুক, আমি এন্ট্রি দিব। আমার স্টপ লস হবে 8 টাকা 60 পয়সা। তাহলে পরে আমার লস হচ্ছে কত? 40 পয়সা। আমার কাছে আছে কত? 10 লাখ টাকা। তাহলে আমি কিনবো কত? এখন আপনি আমাকে হিসাব করে একটা হিসাব করে দেন আমাকে, যে আমি 9 টাকা কত? 9 টাকা 80 পয়সা, কাগজ কলম নিয়ে নিয়ে তার কাছে 10 টাকাতে আমরা 9 টাকা 90 পয়সা শেয়ারটা কিনবো। কেউ কাগজ কলম নেই, আর আমরা লস করবো 8 টাকা 60 পয়সা। কত হচ্ছে? কত হচ্ছে বিয়োগফল? হলো 60 হ্যাঁ 50 পয়সা। 50 পয়সা। আচ্ছা, আমার কাছে 50 পয়সা। 10 লক্ষ টাকা আছে, আমি 20,000 টাকা লস করবো, 50 পয়সা লস দিয়ে গেলে পারে কতগুলো শেয়ার কিনতে পারবে বলেন? 40,000। 40,000, ঠিক আছে, আমি 40,000 শেয়ার কিনবো এই জায়গাতে। কত টাকা লাগলো আমার 40,000 শেয়ার কিনতে? মোটামুটি 4 লাখ। 4.5 লাখ। 4 লাখ। 4 লাখ টাকাতে আমরা শেয়ার কিনবো এই জায়গাতে। আমার কাছে আছে কিন্তু 10 লাখ টাকা। শর্ত হচ্ছে শেয়ারটা 8 টাকা না, 40,000 শেয়ার কিনবো না, আমরা শেয়ার কিনবো 30,000। শর্ত হচ্ছে শেয়ারটা 8 টাকা 50 পয়সার নিচে নামা মাত্র আমরা সেল করে দিব এই 30,000 টাকা। এই 30,000 টাকাতে কত হচ্ছে? মোটামুটি 15,000 টাকা লস নিয়ে বাড়াই যাবো। আর যদি লাভ হয় তাহলে পরে, লাভ যদি হয় আমাদের, তাহলে পরে আমরা এখান থেকে লাভ করবো 16 টাকা। তাহলে পরে 6 টাকা, 1,80,000 টাকা লাভ। উইদিন ভাইয়া 2 মান্থ। ভাইয়া এখানে 15,000 টাকা ঝুঁকি নিব আমি। আমার কোনো নিউজ লাগবে? কোনো নিউজ লাগবে না। আমার কোনো গ্রুপে যে আমাকে 1,000 টাকা দিয়ে থাকা লাগবে? কিচ্ছু করা লাগবে না। না প্ল্যান করে শেয়ার কিনবো। আমরা শেয়ার কিনতে ভয় পাবোই না। কেমন? স্মার্ট মানি এঙ্গেজ হয়ে আছে শেয়ারটাতে, আমাদের কাছে আসুক। ধরেন, আমি গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু আমি ওই হকারের মতন বলছি না যে আসেন কিনেন লাভ হবে, এরকম বলছি না। আমি বলতেছি ভাই লস হতে পারে, লস হচ্ছে বলেই আমি 30,000 শেয়ার কিনছি। আমি যদি জানতাম যে এই শেয়ারটা 16 টাকাতে যাবে, 10 টাকাতে নামে, তাহলে বলতে আমি 10 লক্ষ টাকার এগেনস্টে আরো 10 লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে বইয়ের সোনা দানা বিক্রি করে দিয়ে এসে তো এই শেয়ারটাতে এন্ট্রি নিতাম, তাই না? তাহলে আমি জানি আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমাদের জন্য একটা ক্লাসই থাকবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। এই কাজটা না করলে পারে এই অ্যানালাইসিস শেখাটা ব্যর্থ হবে। তো আমরা এই জায়গাতে সুন্দর করে এন্ট্রি দিব, এন্ট্রি দিয়ে আমাদের 30,000 টাকা 15,000 টাকা লস নিয়ে বাড়াই দেবো, এইরকম মনে করে আমরা শেয়ার কিনবো। কিন্তু যদি লাভ হয় তাহলে 1,80,000 টাকা লাভ হবে আমাদের। ইন্ডেক্স সম্পর্কে কি মনে করতেছেন আপনি? ভাই এই কথা বলতে গেলে পারে সারাদিন লেগে যাবে, আমি আর পাচ্ছি না। ভাইয়া হুম
ওই যে জি। প্রশ্ন মানে হচ্ছে আপনি যে 8.5 টাকার নিচে নেমে গেলে ছেড়ে দিব বললেন, এটা মানে এটা কি মানে উইদিন ক্লোজ করতে হবে নাকি উইদিন ট্রেডিং টাইমের মধ্যে নামলে? 8.5 টাকার নিচে যদি ক্লোজ হয়ে যায় শেয়ার, তাহলে আমরা আর ওই শেয়ারটাতে থাকবো না, ক্লোজিং করতে হবে। ক্লোজিং করতে হবে। এবং 8.5 টাকার নিচে ক্লোজিং আহ, করলে পরে যদি 8.5 টাকার নিচে ক্লোজিং করলে পরে আসলে আর ওই শেয়ারটা কোনো অস্তিত্ব থাকে না। না, যদি মানে ট্রেডিং ডেতে ধরেন 8 টাকা 30 পয়সা বা 8 টাকা 20 পয়সায় নামলো, কিন্তু ক্লোজ করলো আবার 8 টাকা 60 পয়সায় যায়, সেক্ষেত্রে অসুবিধা নাই। আমরা দেখতে পারি ট্রেডিং দেখে যে হ্যাঁ, দিন শেষে যদি ক্লোজ হয়ে যায় ওই শেয়ারটা 8 টাকা 60 পয়সা নিচে নেমে যায়, তাহলে শেয়ারটার পক্ষে আর উপরে ওঠা সম্ভব হবে না। মানে আমি এনি যে কোনো শেয়ারের কথাই বলতেছি, যে মানে যেটা আমাদের স্টপ লস প্রাইস আসিফ ভাই, এটা নিয়ে আমাদের একটা 2 ঘন্টার ক্লাস হবে, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা এবং আচ্ছা, বিলিভ মি, এই ক্লাসটা যদি না করেন আপনারা, তাহলে পরে এই ট্রেনিং করার কোনো মানে হবে না আপনাদের। বুঝতে পারছি। আমাদের মূল অস্ত্রই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করে। এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত নারী সদস্য আছেন, জান্নাত আপা। তো উনারা ভালো করেন এই রিস্ক ম্যানেজমেন্ট, জানেন। আমার সাথে যে কজন মহিলার কথা হয়, তারা সবাই খুব ভালো করে ব্যবসাতে, ইনারাই ভালো করে, কারণ ইনারা সুন্দর ম্যানেজ করতে পারেন রিস্কটাকে। আমরা পারি না, আমরা খবর করতে যাই, সব টাকা দিয়ে শেয়ার কিনে বসে থাকি এবং সব টাকা লস করে নিয়ে আমরা তখন হাহুতাশ করি। কিন্তু মহিলারা খুব সুন্দরভাবে এই রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন এবং এনাদের আগায় আসা উচিত ব্যবসাতে। মানে স্বামীর কাছ থেকে ব্যবসার লাগামটা নিয়ে নেওয়া উচিত বাড়ির মেয়েদের, কারণ এরা অনেক ধৈর্যশীল, তো ভালো পারে। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে না, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যবসা করে আসছি, ওখানকার ফোরামে, বিভিন্ন ফোরামে আমি যুক্ত ছিলাম। তো ওরা নিজেরাও বলে যে হ্যাঁ, নারী সদস্যরা বেশি পারদর্শী এবং ভালো করে এই ইন্টারন্যাশনাল মার্কেটে, বাংলাদেশেও করে। আমরা জানি না তাই। কয়জন মহিলা বলবে যে আমি ব্যবসা করি ভালো করতেছি, কেউ বলে না, কিন্তু নারীরা ভালো করে। আপা ভালো ভালো বলতে পারবে হয়তো। তো যাই হোক, ওনারা টেনশন ফ্রি থাকে এই জন্য। না ওনাদেরও টেনশন আছে, কিন্তু ওনারা ভালো ম্যানেজ করতে পারেন, ওনাদের ধৈর্য বেশি, তো আমাদের ধৈর্য কম। না, তো এই ওনারা হচ্ছে ভাবে যে আমাদের লস হলো সমস্যা নাই, আমাদের স্বামীরা তো আছে, আবার নিবে আবার ব্যবসা করবে। না ওই হবে না, বরং ওনাদেরকে জবাবদিহি করতে হয় টাকার জন্য। হ্যাঁ, জবাবদিহি করতে। ঠিক আছে, আমরা আর এটা নিয়ে কথা না আগাই। তো আমরা তাহলে পরে আগামী মঙ্গলবারের দিন আমাদের ক্লাস হবে। আমি শিডিউল দিয়ে দেবো, 8:30 নিবো না 9:30 নিবো। মোটামুটি 15 মিনিট বেশি ধরে নিশ্চয়ই আপনাদের আর অসুবিধা হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু